অবৈধভাবে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন মতের নেতাকর্মীদেরকে ডিস্ট্রয় করার সিদ্ধান্ত নেয়। এই ভিন্ন মতাবলম্বীদেরকে জঙ্গি অথবা জামাত শিবির অথবা বিএনপি এই ধরনের ট্যাগ দেওয়া হয় যে এরা হলো জঙ্গি, এখানে জঙ্গির আস্তানা আছে। তারপরে তাদেরকে ঘিরে তৎকালীন সোয়াট টিমের মাধ্যমে সিটিটিসি এবং তৎকালীন পুলিশের সহায়তায় এদেরকে প্রকাশ্যে ওই রুমে ঢুকে গুলি করে হত্যা করা হয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন 14 দলীয় জোটের নেতাকর্মীরা এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয় 19 জুলাই 2024, যে সভায় দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং আরও সিদ্ধান্ত হয় যে কারফিউ চলাকালে শুট অ্যাট সাইট হবে। মিটিং শেষে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এবং এই মামলার দুজন আসামি জনাব রাশেদ খান মেনন এবং জনাব কামরুল ইসলাম সহ অন্যান্য আসামিরা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং মিটিং শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশে জানিয়ে দেন যে আগামীকালকে থেকে অর্থাৎ 20 জুলাই থেকে কারফিউ জারি হলো এবং কারফিউ চলাকালে শুট অ্যাট সাইট হবে। এর প্রেক্ষিতে 20 জুলাই বাংলাদেশে এক নির্মম হত্যাযজ্ঞ চলে। সেখানে 29 জনকে ঢাকার বাড্ডা এলাকায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে জনাব রাশেদ খান মেনন এবং জনাব কামরুল ইসলামকে অভিযুক্ত করে আমরা একটা ফরমাল চার্জ দাখিল করেছি। সেখানে 2টি অভিযোগ এনেছি। ট্রাইব্যুনাল এই 2 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং তাদেরকে আগামী কত তারিখ 19 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য আদেশ প্রদান করেছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 2টি অভিযোগ হলো ওনারা 19 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে 14 দলীয় জোটের নেতৃবৃন্দ একটি মিটিং করে, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারি অবস্থায় শুট অ্যাট সাইট অর্থাৎ দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনারা সম্মতি প্রদান করেছেন, অ্যাবেট করেছেন, কমপ্লিসিট করেছেন, কনস্পাইরেসি করেছেন, পরামর্শ দিয়েছেন এবং মিটিং শেষ করে এসে সেটা আবার সাংবাদিকদের মাধ্যমে সারা দেশে এই ঘটনা জানিয়ে দিয়েছেন এবং যার ফলশ্রুতিতে পরদিন সারা দেশে এই হত্যাযজ্ঞ চলেছে। সেখানে 23 জন নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা হলো অভিযোগ। 2016 সালে তৎকালীন সরকার অবৈধভাবে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন মতের নেতাকর্মীদেরকে ডিস্ট্রয় করার সিদ্ধান্ত নেয়। তারই প্রেক্ষিতে তারই অংশ হিসাবে 2016 সালেই আমাদের তদন্তে আমরা পেয়েছি বাংলাদেশে 17টি ঘটনা ঘটে, যে ঘটনায় এই ভিন্ন মতাবলম্বীদেরকে জঙ্গি অথবা জামাত শিবির অথবা বিএনপি এই ধরনের ট্যাগ দেওয়া হয়। এই ঘটনাটা ঘটেছিল গাজীপুরের পাতারটেক এলাকায়। সেখানে সারা বাংলাদেশ থেকে এই ভিন্ন মত প্রকাশকারী কিছু ইসলামী মনোভাবাপন্ন যুবক, যাদের বয়স 19 থেকে 25-এর ভেতর, তার মধ্যে মোহাম্মদ ইব্রাহিম সহ 7 জন যুবককে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে আটক করা হয়, নির্যাতন করা হয়, গুম করা হয়, করে তাদেরকে বগুড়ার ট্রেনিং সেন্টারে স্থাপিত একটা টর্চার সেলে রাখা হয়। সেখান থেকে তাদেরকে একসাথে এই 7 জনকে নিয়ে গাজীপুরের পাতারটেকের একটা নির্দিষ্ট প্রাইভেট বাড়িতে রাখা হয় এবং বলা হয় যে এরা হলো জঙ্গি, এখানে জঙ্গির আস্তানা আছে। তারপরে তাদেরকে ঘিরে তৎকালীন সোয়াট টিমের মাধ্যমে সিটিটিসি এবং তৎকালীন পুলিশের সহায়তায় এদেরকে প্রকাশ্যে ওই রুমে ঢুকে গুলি করে হত্যা করা হয় এবং বলা হয় এরা জঙ্গি এবং ওখানে একটা মামলা করা হয়। সেই মামলার তদন্ত করা হয়, তদন্তে একটা প্রতিবেদন দেওয়া হয়। ওই মামলায় যারা তদন্ত করেছেন তারা স্বীকার করেছেন যে 7 জনকে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে তারা একটি রুমে একসাথে উপুড় হয়ে একের পর এক লাশ পড়েছিল, যা দেখে কখনোই বোঝা যায় না যে এরা জঙ্গি ছিল বা এরা সশস্ত্র ছিল বা এরা কোনো আক্রমণ করেছিল। এই ঘটনায় কোনো আক্রমণ করা হয়নি, পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি AKM শহীদুল হক, তৎকালীন ভারপ্রাপ্ত আইজিপি জনাব জাবেদ পাটোয়ারি। এছাড়াও আসামি করা হয়েছে তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং তৎকালীন গাজীপুরের এসপি
জনাব হারুনুর রশিদ, যিনি পরবর্তীতে ডিবিতে এসেছিলেন, তৎকালীন সিটিটিসি প্রধান জনাব মনিরুল ইসলাম, যিনি পরবর্তীতে এসবিতে এসেছিলেন, এবং তৎকালীন আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ মোট 10 জনের বিরুদ্ধে এই ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এই ফরমাল চার্জের উপরে শুনানি হয়েছে। ট্রাইব্যুনাল এই ঘটনার উপরে এবং অন্যান্য ডকুমেন্ট বিবেচনায় এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে আমলে নিয়েছেন এবং এই একই তারিখ অর্থাৎ 19 ফেব্রুয়ারি এই মামলার যে 2 জন আসামি গ্রেফতার আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন, আর যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।